Assalamu alaikum and a very good welcome to the admission program of 10 Minute School. আমরা হাজির হয়েছি ইংলিশ সেকেন্ড পেপার আরেকটি লেকচার নিয়ে। নতুন একটি দিন, নতুন একটি লেকচার এবং তোমাদের সাথে নতুন একটি ভাইয়া। থাকবো অল্প কিছু ক্লাসের জন্য, তবে আশা করি এর মধ্যে আমরা যতটুকুই পড়বো ততটুকু খুব ভালোভাবে আমরা আত্মস্থ করতে পারবো। ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাসটি শুরু করি। তবে শুরুর আগে নিজের পরিচয়টি দিয়ে নিই। আমি হাসনাইন নূর সেজান, বর্তমানে বিবিএ পড়ছি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ইউনিভার্সিটি অফ ঢাকাতে। এবং আজকে আমাদের ক্লাসের যে লেকচারটি তার বিষয়বস্তু হচ্ছে নাউন ইউসেজ অ্যান্ড ক্লাসিফিকেশন, মানে নাউনের ইউসেজ কোথায় কোথায় কিভাবে ব্যবহৃত হয় সেটা নিয়ে আমরা কথা বলবো এবং নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা কথা বলবো। সো শুরুতেই আসি, হোয়াট ইজ নাউন? নাউন জিনিসটি আসলে কি? আ নাউন ইজ দ্য নেম অফ আ পার্সন, প্লেস অর থিং। মানে হচ্ছে নাউন কোনো একটা মানুষের নাম, কোনো একটা জায়গার নাম অথবা কোনো একটা জিনিসের নাম। কিরকম আমরা এক্সাম্পল দেখি। টম ক্রুজ ওয়াজ দ্য লিড অ্যাক্টর অফ দ্য মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজ। টম ক্রুজ যে মিশন ইম্পসিবল ফ্র্যাঞ্চাইজটি ছিল তার লিড অ্যাক্টর ছিল। আই লাইক ফাস্ট কার্স। আমার দ্রুত গতির গাড়ি পছন্দ। প্যারিস ইজ আ ভেরি বিউটিফুল সিটি। প্যারিস খুবই সুন্দর একটি শহর। তাহলে দেখুন এখানে যে হাইলাইটেড যে ওয়ার্ডগুলো আছে সেগুলো লক্ষ্য করি। টম ক্রুজ, এখানে রয়েছে কার্স এবং প্যারিস। আমরা যদি লক্ষ্য করি দেখব টম ক্রুজ কিন্তু আসলে একটি মানুষের নাম, কার্স একটি জিনিসের নাম এবং প্যারিস একটি জায়গার নাম। এই হাইলাইটেড শব্দগুলি আসলে এক একটি নাউন। আমরা যেরকম একটু আগে পড়েছিলাম, নাউন হচ্ছে কোনো পার্সন হতে হবে, তার নাম কোনো একটা প্লেসের নাম কিংবা কোনো একটা জিনিসের নাম। আমরা এক্সাম্পলে সেটাই দেখতে পাচ্ছি টম ক্রুজ, কার্স এবং প্যারিসে। তো বুঝতে পারলাম নাউন আসলে কি জিনিস। এখন আসি এই নাউন রিলেটেড যে কোয়েশ্চেন্সগুলো আছে সেটি অ্যাডমিশন টেস্টে আসলে কিভাবে আসে। 5 ধরনের এই ধরনের প্রশ্ন আসতে পারে বা 5 ভাবে আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে। প্রথমত, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। আমাদেরকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হতে পারে। কোনো একটি শব্দ দিয়ে দিবে, শব্দটি দেখে আমাদেরকে বলতে হবে সেটি কোন পার্টস অফ স্পিচ, সেটি কি অ্যাডজেক্টিভ, সেটি কি অ্যাডভার্ব, সেটি কি নাউন নাকি প্রোনাউন, না কোন ধরনের পার্টস অফ স্পিচ সেটি আমাদের বের করতে হবে। দ্বিতীয়ত যে প্রশ্নটি আসতে পারে সেটি হচ্ছে আইডেন্টিফাইং দ্য ক্লাসিফিকেশন অফ দ্য নাউন। নাউনের ক্লাসিফিকেশনটি আমাদের কাছে জানতে চাইতে পারে। যে একটা নাউন দিয়ে দিবে সেই নাউনটি কি আসলে কালেকটিভ নাউন, সেটি কি প্রপার নাউন, সেটি কি কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই ধরনের কোশ্চেনগুলো আমাদের কাছে আসতে পারে। তৃতীয়ত, আমাদেরকে আইডেন্টিফাই করতে দিতে পারে কোন নাউনটি আনকাউন্টেবল, কোনটি কাউন্টেবল। এই ধরনের একটি প্রশ্ন আসতে পারে। আমাদেরকে কোয়েশ্চেন দেখে, ওয়ার্ডটি দেখে অ্যান্সার করতে হবে যে সেটি আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন। চতুর্থত, আমাদেরকে ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে। ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেন্সগুলো আমাদেরকে পরের যে লেকচারগুলো থাকবে এখানে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। আজকে জাস্ট বলে দিচ্ছি কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টলি আমার নাউন রিলেটেড যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ছোটবেলা থেকে এই জিনিসটা হয়তো বিভীষিকার মতো কাজ করে আমাদের, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভাইয়া এখনো তো পারি না, কিন্তু হয়তো অনেক মুখস্থ করতে হয়, কিন্তু ব্যাপারগুলো আসলে সেরকম কিছুই নয়। তুমি যদি নাউনের লেকচারটি খুব ভালো মতো বুঝতে পারো এবং ভার্বের চেঞ্জগুলো আসলে জেনে থাকো, বুঝে থাকো, তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদমই সহজ একটি জিনিস। সো আশা করবো আজকের ক্লাসটি তোমরা খুব ভালো মতো আত্মস্থ করবে। লক্ষ্য করো আমরা এখানে 4টা টিক দিয়েছি এবং বাকিগুলোতে 2টো বা 1টা টিক দিয়েছি। কেন? কারণ হচ্ছে এই 2টো জায়গা থেকে আমার অ্যাডমিশন টেস্টে সব থেকে বেশি প্রশ্ন এসে থাকে। সাধারণত আমি যেটি লক্ষ্য করেছি প্রায় সব পরীক্ষায় আমার এই 2টো জায়গা থেকে একটা না একটা প্রশ্ন সবসময় আসবে, যে কোনো ধরনের অ্যাডমিশন টেস্টই হোক না কেন। তবে এই 3টি আবার এতটা পপুলার নয় প্রশ্ন আসার ক্ষেত্রে। এই প্রশ্নগুলো যত বেশি এসে থাকে, এই 3 ধরনের প্রশ্ন তেমন খুব একটা আসে না, কিন্তু একেবারেই আসে না সেটি নয়। সো যেহেতু আমার এই প্রশ্নগুলো এসে থাকে এবং এই প্রশ্নগুলো তো এসেই থাকে, সেহেতু আমরা প্রত্যেকটি জিনিসই আমরা টাচ করে যাব। ঠিক আছে? ওকে, আমরা এক্সাম্পলস দেখি যে 5 ধরনের প্রশ্নের কথা বললাম, যে 5 ধরনের প্রশ্নগুলো আমার অ্যাডমিশন টেস্টে এসে থাকে কিভাবে আসতে পারে তার একটা একটা করে এক্সাম্পল দেখি। সো প্রথমত, আইডেন্টিফাইং দ্য পার্টস অফ স্পিচ। আমাদেরকে যদি পার্টস অফ স্পিচ জিনিসটি খুঁজতে দেয় তাহলে কিরকম হবে। দেখো, Lionel's desperation to score a goal was very imminent.
দেখতে পাচ্ছি এখানে মেসি বল নিয়ে দৌড়াদৌড়ি করছে এবং এই লিওনেল মেসির ডেসপারেশন টু স্কোর আ গোল ওয়াজ ভেরি ইমিনেন্ট। লিওনেল মেসি যে গোলটি করতে যাচ্ছে তার যে আকাঙ্ক্ষা সেটি খুব ভালো মতো বোঝা যাচ্ছে। তো এখানে এই ডেসপারেশন ওয়ার্ডটি আসলে কি, কোন পার্টস অফ স্পিচ সেটি আমার কাছে জানতে চেয়েছে। এটি কি নাউন, এটি কি অ্যাডজেক্টিভ, এটি কি ভার্ব নাকি এটি অ্যাডভার্ব, এটি জানতে চেয়েছে। তোমরা একটু গেস করো কি হতে পারে এটার অ্যান্সারটি। লায়নেলস ডেসপারেশন, এখানে ডেসপারেশন শব্দটি কি আসলে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব নাকি অ্যাডভার্ব? উত্তরটি দেখে নিই, এটি হচ্ছে একটা নাউন, এটার অ্যান্সার হচ্ছে এ। কেন এখানে নাউন? অনেকের হয়তো প্রশ্ন এখানে থাকতে পারে যে ভাই এটা তো হয়তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, কিন্তু লক্ষ্য করো আমরা কিন্তু এই পুরো সেন্টেন্সটাতে আসলে লায়নেলকে নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি লায়নেলের যে ডেসপারেশনটি ছিল, তার যে আকাঙ্ক্ষাটি ছিল সেটি, ওই জিনিসটি নিয়ে আমরা কথা বলছি। এখানে কিন্তু লায়নেলকে নিয়ে কথা হচ্ছে না। সো এখানে পুরো জিনিসটাই আমার একটা জিনিস বোঝাচ্ছে, মানে লায়নেলস ডেসপারেশন এই জিনিসটি একটা জিনিস বোঝাচ্ছে, সেটি হচ্ছে লায়নেলের যেই আকাঙ্ক্ষাটি ছিল, এটি একটি নাউন। সো আমরা বুঝতে পারলাম কিভাবে আমাদের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হতে পারে। এখন আসি আইডেন্টিফাইং দ্য ক্লাসিফিকেশন অফ দ্য নাউন, কিভাবে আমাদের ক্লাসিফিকেশনগুলো হতে পারে, খুঁজতে বলতে পারে। যেরকম হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? গুডনেস, ফ্যামিলি, ব্রেভারি নাকি চাইল্ডহুড, কোন জিনিসটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয়? আর উত্তরটা দেখে নিই, উত্তর হচ্ছে ফ্যামিলি। কেন? কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউনগুলো যেগুলো আমরা সাধারণত ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা ডিটেইলে আরও কিছুক্ষণ পরেই দেখব। তো এটার অ্যান্সার হচ্ছে আমার বি, অপশন বি। এই গেল আইডেন্টিফাইং দ্য ক্লাসিফিকেশন অফ দ্য নাউন। তৃতীয়ত আমার কাছে জানতে চাইতে পারে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কোনটি, এটির যে কোনো একটি জানতে চাইতে পারে। যেরকম হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কাউন্টেবল নাউন, নিচের কোনটি একটি কাউন্টেবল নাউন, আমার কাছে এটি জানতে চেয়েছে। যেরকম সোপ, হাউস ওয়ার্ক নাকি এভিডেন্স নাকি ক্লাইমেট, নিচের কোনটি কাউন্টেবল নাউন, কোন জিনিসটি তুমি গণনা করতে পারো, সেটি জানতে চাচ্ছে। উত্তর হচ্ছে ডি, ক্লাইমেট। এটার উত্তর হচ্ছে ক্লাইমেট একটা কাউন্টেবল নাউন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কি বলতেছেন এগুলো, সোপকে তো আমি কাউন্ট করতে পারি, আমি তো এভিডেন্সকে কাউন্ট করতে পারি, ক্লাইমেটকে তো আমি কাউন্ট করতে পারি না, এটা কিভাবে কাউন্টেবল নাউন হয়? কিন্তু আসলে ব্যাপারটি, সোপ জিনিসটিকে আমি আসলে গণনা করতে পারি না। সোপ নিজে একটা আনকাউন্টেবল নাউন, এভিডেন্স একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু ক্লাইমেট আসলে এখানে একটি কাউন্টেবল নাউন। কিভাবে? আমরা আজকের এই লেকচারে সেটি ভালো মতো বুঝবো। সো স্টে টিউনড। আচ্ছা, এখন আসি ডিটারমাইনার রিলেটেড কোয়েশ্চেন, মানে আমার একটি নাউনের সাথে কোন ধরনের ডিটারমাইনার বসবে, কোনটি অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার হবে সেটি। যেরকম আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই হ্যান্ডস উইথ, আমার ড্যাশ সোপ দরকার আমার হাত ধোয়ার জন্য। এখন খুবই নেসেসারি একটি জিনিস এই হাত ধোয়ার এই অভ্যাসটি থাকা। তো এই অভ্যাসটি থাকার জন্য আমার যদি বলে এই আমার ব্ল্যাঙ্ক কি বসাতে হবে, কি হবে? আই নিড এনি সোপ, আই নিড আ পিস অফ সোপ, I need a soap নাকি I need much soap to wash my hands with, কোন জিনিসটি হবে আমার অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার? তোমরা উত্তর করতে থাকো, আমি এর মধ্যে উত্তরটি দেই। সেটি হচ্ছে অ্যান্সার বি, এ পিস অফ। আমার সোপের একটি পিস লাগবে টু ওয়াশ মাই হ্যান্ডস উইথ। এখানে এ হবে না, এনিও হবে না, মাছ তো হবেই না। ঠিক আছে, ওকে। আমরা ডিটারমাইনার রিলেটেড যেই লেকচারটি আছে সেটি আজকে না, আমাদের পরে একটি লেকচার রয়েছে ডিটারমাইনার নিয়ে, সেখানে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো যে কীভাবে আমার নাউনের সাথে ডিটারমাইনারগুলো হয়ে থাকে এবং কোনটি অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমাইনার। এখন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেসব টাইপের প্রশ্ন এসে থাকে, যে সাবজেক্ট ভার্ব রিলেটেড, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড কোয়েশ্চেন্সগুলো। আমাদেরকে এরকম বলতে পারে যে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটি আসলে কারেক্ট? The jury has awarded custody to the grandmother. জুরি তার যে দাদি আছে তার কাছে ঠিক কাস্টাডিটি রেখেছে, মানে জামানত যেটি সেটি রেখেছে। তো এখানে কি হবে? The jury has awarded custody, the jury have awarded custody, the jury members has awarded custody to the grandmother, নাকি the jury members award custody to the grandmother? এখানে কোনটি আমার অ্যান্সার হবে? অ্যান্সার হবে আমার অপশন এ, the jury
হ্যাজ অ্যাওয়ার্ডেড দ্য কাস্টাডি টু দ্য গ্র্যান্ডমাদার। কেন এখানে অপশনটা অ্যান্সার এ? কারণ অ্যান্সারটি অপশন এ, কারণ হচ্ছে আমার যে শব্দটি আছে, যে নাউনটি আছে দ্য জুরি, এটি আসলে একটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমার সাধারণত একটি সিঙ্গুলার নাউন হিসেবে ইউজ হয়। সো যেহেতু আমার সিঙ্গুলার নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব দিবে, তাকে অবশ্যই আমার সিঙ্গুলার ভার্ব নিতে হবে। কিন্তু এখানে লক্ষ্য করি, আমি যখন বলছি দ্য জুরি মেম্বার্সের কথা, এটি কিন্তু প্লুরাল হয়ে যাচ্ছে। জুরি মেম্বার্স মানে হচ্ছে আমি অনেকজনকে বোঝাচ্ছি। যখন আমি অনেকজনকে বোঝাবো, প্লুরাল নাউন থাকলে কিন্তু সে প্লুরাল ভার্ব নিবে, সে সিঙ্গুলার ভার্ব নিবে না। আর অপশন ডি যদি লক্ষ্য করি, এটা আসলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এটি হয়ে যাচ্ছে যে জুরি মেম্বার আসলে সবসময় গ্র্যান্ডমাদারকে কাস্টাডি দিয়ে থাকে, কিন্তু ব্যাপারটি আসলে সেরকম না। সো অপশন ডিও আমার হবে না, অপশন সিও হবে না, এবং এই যে জুরি হচ্ছে একটা সিঙ্গুলার নাউন ও সিঙ্গুলার ভার্বই নিবে, সেহেতু অপশন বিও হবে না। তো আমার অপশন হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে অপশন এ। আচ্ছা, এখন আমরা আসি নাউনের ইউসেজে। ওকে, ফার্স্ট অফ অল, নাউন ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়ে থাকে। কিরকম লক্ষ্য করি, কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন ইজ গ্রেটলি নিডেড, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি। আচ্ছা, আমরা কখন কিভাবে অবজেক্ট বের করি কিংবা কোনটি সাবজেক্ট, সেটি কি আমাদের মনে আছে? যদি মনে না থাকে আবার ছোট করে রিভিউ দিয়ে দিই। একটা সেন্টেন্সের সাবজেক্ট সেটি হবে যেই জিনিসটিকে নিয়ে আমার সেই সেন্টেন্সে আসলে কথা বলা হবে, সেটি হচ্ছে আমার সাবজেক্ট। অবজেক্ট আমি কিভাবে বের করব? আমি যদি আমার সেন্টেন্সের যে ভার্বটি থাকবে তাকে যদি হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করে থাকি, মানে আমি যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে থাকি আমার ভার্বকে, এবং আমি যদি অ্যান্সার পাই, সেই অ্যান্সারটি হচ্ছে আমার অবজেক্ট হবে। যেরকম আমি প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করি, কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি অর্গানাইজেশন ইজ গ্রেটলি নিডেড। কোন জিনিসটি খুব দরকার? কন্ট্রিবিউশনটা দরকার। এই জিনিসটি নিয়েই কিন্তু আসলে আমার সেন্টেন্সে কথা হচ্ছে, যে চ্যারিটি অর্গানাইজেশনে যে কন্ট্রিবিউশনটি দেওয়া হয়, সেই কন্ট্রিবিউশনটি নিয়ে কথা বলা হচ্ছে। সো আমার এখানে হচ্ছে সাবজেক্ট, কন্ট্রিবিউশনটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। এবং আমরা দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন আসলে একটি নাউন। কেন? এখানে একটি কাজের নাম বোঝাচ্ছে, ঠিক আছে? কন্ট্রিবিউশন একটা নাম। সো এই কাজের নামটি হচ্ছে আমার এখানে সাবজেক্ট। সো এটা আমার ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করছে, দেখলাম। এখন আসি, উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি। উই অ্যাপ্রিসিয়েটেড হিজ ব্রেভারি, তার যেই বীরত্ব আছে তাকে আমরা খুবই বাহবা দিলাম, অ্যাপ্রিসিয়েট করলাম। আচ্ছা, লক্ষ্য করি আমি এখানে আমার যে ভার্বটি আছে তাকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করি। উই অ্যাপ্রিসিয়েটেড হিজ হোয়াট, অথবা হোয়াট ডিড উই অ্যাপ্রিসিয়েট, আমরা কোন জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম? অ্যান্সার পেলাম ব্রেভারি। সো যেহেতু আমি আমার ভার্বকে যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, সেটি হবে আমার অবজেক্ট। সো আমি এখানে অবজেক্ট পেলাম, এবং ব্রেভারি হচ্ছে আমার একটা গুণের নাম, রাইট? বীরত্ব আমার একটা গুণের নাম। সো এই জিনিসটি আমার ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে। সো দেখলাম কিভাবে নাউন ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কাজ করছে। সেকেন্ড অফ অল, জিরান্ড ইনফিনিটিভ এবং পার্টিসিপেলের অবজেক্ট হিসেবে কাজ করে। জিরান্ড কোন জিনিসটি, ইনফিনিটিভ কোন জিনিসটি, পার্টিসিপেল কোন জিনিসটি, সেটি হয়তো অলরেডি আমরা বুঝে গিয়েছি, অথবা আমাদের আগের লেকচারগুলো থেকে আমরা জেনে গিয়েছি। জিরান্ড হচ্ছে যখন আমার ভার্ব প্লাস আইএনজি ফর্মটি যখন নাউন হিসেবে ইউজ হবে, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের যে ফর্মটি আছে, পার্টিসিপল সেটা আমার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলের ফর্মগুলো আমরা আগে শিখে এসেছি। এক্সাম্পল লক্ষ্য করি, মেইনটেইনিং কনসিস্টেন্সি ইন অ্যাডমিশন সিজন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাডমিশন সিজনে কনসিস্টেন্সিটি মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট। লক্ষ্য করো, এখানে আমার একটা জিরান্ড দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, মেইনটেইনিং কনসিস্টেন্সি মানে মেইনটেইনিং একটা জিরান্ড দিয়ে শুরু হয়েছে। আমি আবার সেখানে যাই, আমি আমার যেই ভার্বটি আছে তাকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করি, আমি যে জিনিসটি পাবো সেটা হবে আমার অবজেক্ট। সো এখানে আমার অবজেক্টটি হচ্ছে কনসিস্টেন্সি। তাহলে আমি দেখলাম আমার জিরান্ডের অবজেক্ট হিসাবে কনসিস্টেন্সি, হুইচ ইজ আ নাউন, এই জিনিসটি কাজ করছে। সেকেন্ড অফ অল, টু টেল দ্য ট্রুথ ইজ নেসেসারি। কোন জিনিসটি খুব নেসেসারি? হুইচ থিং ইজ নেসেসারি টু টেল দ্য ট্রুথ। এখানে আমার ইনফিনিটিভের সাথে অবজেক্ট হিসাবে কাজ করছে দ্য ট্রুথ, সত্য বলাটা, এইটা আমার একটা নাউন হিসাবে কাজ করছে।
সো আমি দেখলাম জিরান্ডের অবজেক্ট হিসেবে কাজ করলো, ইনফিনিটিভের অবজেক্ট হিসেবে কাজ করলো। এখন দেখি অবজার্ভিং ডিফিকাল্টিস ইন দ্য লেকচার উই লেফট দ্য ক্লাসরুম। লেকচারটি বুঝতে সমস্যা হওয়ার কারণে আমরা ক্লাসরুম থেকে বের হয়ে গেলাম। লক্ষ্য করি এখানেও একই জিনিস, আমার যে ডিফিকাল্টিস এটি নাউন হিসেবে কাজ করছে, একটি পার্টিসিপলের অবজেক্ট হচ্ছে এবং সে একটি নাউন। সো আমরা লক্ষ্য করলাম অপশন 2টিও কিভাবে কাজ করছে। এখন আসি প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে কাজ করবে। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে, লক্ষ্য করো মিনা was admired for her sincerity। এখানে আমার কোন জিনিসটিকে অ্যাডমায়ার করা হচ্ছে, হার সিনসিয়ারিটি। ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমি পাচ্ছি এটা আমার একটি অবজেক্ট এবং সেটি আমার প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। দেখলাম ফর হার সিনসিয়ারিটি আমার এই অবজেক্টটির এই প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করছে। সেকেন্ড অফ অল হি ওয়াজ ক্রেভিং ফর অ্যাফেকশন। কোন জিনিসটার জন্য ক্রেভ করছিল, অ্যাফেকশন। অবজেক্ট পেলাম, কার অবজেক্ট, প্রেপোজিশনের অবজেক্ট। ঠিক আছে, সো এই গেল হচ্ছে আমার নাউনের ইউসেজটি। এই 3 ভাবে আমার নাউনের ইউসেজগুলো হয়ে থাকে। এখন আসি আমরা আমাদের মেইন আলোচনাটি, সেটি হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন। নাউনকে আমরা কিভাবে ভাগ করে থাকি। সো নাউনকে সাধারণত প্রথমত আমরা দুইটি ভাগে ভাগ করি। একটি হচ্ছে কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, এর যে কোয়ালিটি আছে নাউনের কোয়ালিটির উপর বেস করে আমরা একে ক্লাসিফাই করি। সেকেন্ড অফ অল কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন, এর অ্যামাউন্টের উপর কিংবা গণনা করা যাচ্ছে কিনা সেই ভিত্তিতে আমি তাদেরকে ভাগ করি। সো নাউনকে আমি প্রথমত 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, আরেকটি হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন। তো প্রথমে আমরা কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশনে আসি। কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশনকে আবার আমরা 5 ভাগে ভাগ করতে পারছি। কোন 5টা ভাগ এরা হচ্ছে প্রপার নাউন, তারপর কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশনকে এই 5টি ভাগে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, আমরা আমাদের কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছিলাম। প্রথমত আসি প্রপার নাউন কি। প্রপার নাউন হচ্ছে কোনো একটা কিছু জিনিসের নাম, যে কোনো পার্টিকুলার কোনো ইউনিক জিনিসের যদি যেই নামগুলো থাকবে সেই নামগুলোই হচ্ছে আমার প্রপার নাউন। ওয়ান অফ আ কাইন্ড হতে হবে আমার কোনো জিনিসের, সেইটি হচ্ছে আমার প্রপার নাউন। যেরকম একটি মানুষের নাম, একটি বইয়ের নাম, একটি জায়গার নাম, কোনো একটা কোম্পানির নাম, যেটি হোক ওয়ান অফ আ কাইন্ড, কিংবা আমার একটা জিনিসের স্পেসিফিক্যালি যদি কোনো নাম হয়ে থাকে, কোনো ইউনিক কোনো একটা জিনিস হয়ে থাকে, সেই জিনিসগুলো হচ্ছে আমার প্রপার নাউন। যেরকম লক্ষ্য করি টম ক্রুজ, ডোনাল্ড ট্রাম্প, প্যারিস, ফ্রান্স, প্রত্যেকটি জিনিস হচ্ছে এক একটি নাম। কিন্তু এখানে আমরা যদি এই ধরনের কোনো নাউন পাই যেটি হচ্ছে কোনো ধরনের নাম প্রকাশ করে, সেটি সবসময় প্রপার নাউন হবে। এবং আমরা লক্ষ্য রাখবো প্রপার নাউন সবসময় আমার ক্যাপিটাল লেটার দিয়ে হবে। প্রপার নাউন কখনোই আমার লোয়ার কেস কিংবা ছোট হাতের লেটার দিয়ে লেখা হয় না। এখন আসি কমন নাউন কি। কমন নাউন হচ্ছে একই ধরনের অনেকগুলো জিনিসকে যদি আমরা একটা কমন কিংবা একটা জেনেরিক নাম দিয়ে থাকি, সেই নাউনটি হচ্ছে কমন নাউন। যেরকম লক্ষ্য করি কার্স, টেবিলস, রিভার্স, স্টুডেন্টস এটসেট্রা। লক্ষ্য করি কার্স কিন্তু আসলে অনেক কিছু হতে পারে। 2 চাকার গাড়ি হতে পারে, 6 চাকার গাড়ি হতে পারে, 2 চাকার গাড়ি হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু দিন শেষে কি আমরা সবগুলোকে একটা কমন নামে ডাকছি না, সেটি হচ্ছে কার্স। আবার লক্ষ্য করি রিভার্সের ক্ষেত্রে ওয়াটার বডি অনেক থাকতে পারে। আমাদের পদ্মা রয়েছে, মেঘনা, যমুনা, গঙ্গা, তিস্তা, অনেক নদী রয়েছে। কিন্তু এই সবগুলো ওয়াটার বডিকে আমরা কি আসলে একটা কমন নামে ডাকছি না, সেটি হচ্ছে আমার রিভার। এরকম প্রত্যেকটা জিনিসকে, একই ধরনের অনেকগুলো জিনিসকে যদি আমরা একটা কমন নামে ডাকি, সেই ডাকটা হচ্ছে বা সেই নামটাই হচ্ছে আমার কমন নাউন। এখানে লক্ষ্য করছি রিভার্স, এখানে কিন্তু যে কোনো ধরনের ওয়াটার বডিকেই আমরা কিন্তু রিভার্স বলি না। আমরা কিন্তু একই যে রিভার্স কোন জিনিসটাকে বলি, আমরা হচ্ছে কোনো ডেফিনেট যে ওয়াটার বডিগুলো আছে সেগুলোকে আমরা কিছুকে রিভার্স বলি, কিছুকে ওশেন্স বলি, কিছুকে সি বলি।
কিন্তু আমরা যদি আবার কিছু একটা নদীর নাম আলাদা আলাদা করে বলতে চাই তাহলে কিন্তু আমাদের সেটি প্রপার নাউন হয়ে যাবে। যেরকম আমি যদি পদ্মার কথা বলি, মেঘনার কথা বলি, যমুনার কথা বলি, এরকম যত নদীর কথাই বলি না কেন সেগুলো কিন্তু আসলে আমার একটা প্রপার নাউন, কারণ এরা হচ্ছে একটা ইউনিক জিনিস, এরা ওয়ান অফ আ কাইন্ড এবং এরা এক একটা জিনিসের নাম, এরা একটা রিভারের নাম। সো দ্যাটস ওয়াই তারা হচ্ছে প্রপার নাউন। কিন্তু তাদের সবগুলোকে আমি আসলে কি একটা কমন নামে ডাকছি না, সেটি হচ্ছে রিভার। সো দ্যাটস ওয়াই আমার রিভার, কার্স, টেবলস এগুলো হচ্ছে কমন নাউন। এখন আসি কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন হচ্ছে আমার এক গ্রুপ অফ পিপল হোক, গ্রুপ অফ থিংস হোক, আর গ্রুপ অফ অ্যানিমালস হোক, যেটাই হোক না কেন, একটা গ্রুপকে যখন আমি একটা সিঙ্গুলার নাউনের নামটা দিব, সেই নাউনটা হবে হচ্ছে আমার কালেকটিভ নাউন। মানে কোনো একটা গ্রুপকে আমি, সেটা ছোট গ্রুপ হতে পারে, সেটা বড় গ্রুপ হতে পারে, সেই গ্রুপগুলোকে যখন আমি একটা সিঙ্গেল নামে আনতে পারবো, তাদেরকে একটা গ্রুপ করতে পারবো, সেই গ্রুপটাকে হচ্ছে আমি কালেকটিভ নাউন বলবো। যেরকম লক্ষ্য করি ক্লাস, আর্মি, প্রসেশন, হার্ড, এই ধরনের নাউনগুলো হচ্ছে আমার কালেকটিভ নাউন। এখন আসি ম্যাটেরিয়াল নাউন কি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি। আসলে আমরা যেই জিনিসগুলো ম্যাটেরিয়ালিস্টিক রয়েছে, যেগুলো বস্তুগত যেই জিনিসগুলো রয়েছে, সেগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। যেরকম সুগার, সল্ট, গ্রেইন, মিল্ক, লোহা, তামা, আমরা যেটাই বলি না কেন সেগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। লাস্টলি আমরা পেলাম অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই ধরনের নাউনগুলো যেগুলো আমরা সাধারণত ধরতে পারি না, ছুঁতে পারি না, আমরা দেখতে পারি না, কিন্তু সেগুলো শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। সেই ধরনের জিনিসগুলো, ওই ফিলিংসগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যেরকম অনেস্টি, ইন্টেলিজেন্স, ফ্রেন্ডশিপ। আপনি যদি বলে থাকেন আপনি অনেস্টি দেখতে পারেন, আপনি অনেস্টি ছুঁতে পারেন, তাহলে কিন্তু আমি কথাটা বিশ্বাস করবো না, কারণ এটা সম্ভব না। আবার যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আছে সেগুলো আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। তো এই গেল হচ্ছে আমার কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশনটি। কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশনটি 5 ভাগে করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আসি আমরা কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনে, যেটি আসলে সব থেকে বেশি দরকার আমাদের ভালো মতো বোঝা। সো কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনটি 2 ভাগে করা হয়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আরেকটি হচ্ছে আনকাউন্টেবল কিংবা নন কাউন্ট নাউন বলে থাকে। আমরা এই অ্যাডমিশন টাইমের যখন অনেকগুলো বই পড়বো, আমরা আনকাউন্টেবল নাউন না পেলেও নন কাউন্ট নাউন এই নামটি হয়তো বইগুলোতে থাকবে। এই জন্য আমরা আজকে দুটিই ব্যবহার করব, আনকাউন্টেবল এবং নন কাউন্ট দুটিই ব্যবহার করব। আচ্ছা, এখন আসি কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনের ডিটেইলে। ওকে, সো কাউন্ট নাউন কোনগুলো? কাউন্ট নাউন হচ্ছে সেই সকল নাউন যাদেরকে গণনা করা যায় অথবা যাদেরকে সংখ্যায় প্রকাশ করা যায়, তাদেরকে আমরা কাউন্টেবল বা কাউন্ট নাউন বলি। এরা কারা? এরা হচ্ছে কার, বুক, ডেস্ক, স্টুডেন্ট, এটসেট্রা। দেখেন এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা গুনতে পারবে। কার গুনতে পারবে, বুক গুনতে পারবে, ডেস্ক গুনতে পারবে, স্টুডেন্ট গুনতে পারবে। এদেরকে আমি সংখ্যায় প্রকাশ করতে পারবো। যেহেতু এদেরকে আমি গুনতে পারবো, এদেরকে সংখ্যায় প্রকাশ করা যাবে, সেহেতু এরা হচ্ছে কাউন্ট নাউন। অন দ্য কন্ট্রারি, যে সকল নাউনকে গণনা করা যায় না এবং সংখ্যায় প্রকাশ করা যায় না, তাদেরকে আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন বলে। যেরকম ফুড, এয়ার, মানি, ইন্টেলিজেন্স, এটসেট্রা, এই ধরনের শব্দগুলো লক্ষ্য করে দেখি। এয়ার, ইন্টেলিজেন্স, এই জিনিসগুলোকে আসলে আমরা গুনতে পারি না, সেই জিনিসগুলো আমরা গুনতে পারি না। এদেরকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি। 2 এয়ার, 3 এয়ার, 1 ইন্টেলিজেন্স, এরকম করে বলতে পারি না, আমরা তাদেরকে বলতে পারি না। সো এরা হচ্ছে আমার আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো মানি গুনতে পারি, আমি তো ফুড গুনতে পারি, তাহলে এরা কেন আনকাউন্টেবল নাউন হবে? কিন্তু আমি কিন্তু আসলে ফুড গুনতে পারি না, আমি কিন্তু আসলে মানি গুনতে পারি না। লক্ষ্য করে দেখবে, তুমি কি কখনো বলেছো যে আমি 100 মানি পেয়েছি, আমি 100 মানি সালামি পেয়েছি, কিংবা আমি 100 মানি পাঠাতে চাই? সেরকম কিন্তু আমরা কখনো বলি না। আমরা কি বলি? আমি 100 টাকা সালামি পেয়েছি, আমি $100 পাঠাতে চাই, আমি 100 পাউন্ড রিসিভ করেছি।
এখানে কিন্তু লক্ষ্য করো আমরা মানি শব্দটা কিন্তু আসলে ব্যবহার করছি না, আমরা মানির এক একটা একক ব্যবহার করছি, এক একটা ইউনিট ইউজ করছি। টাকা মানির একটি একক, একটি ইউনিট, ডলার আরেকটি ইউনিট, পাউন্ড আরেকটি ইউনিট, এরকম অনেক ইউনিট থাকতে পারে। আমরা কিন্তু সেই ইউনিটগুলো আসলে গুনছি, সেগুলোকে সংখ্যায় প্রকাশ করতে পারছি। আমরা কিন্তু মানি জিনিসটাকে কখনোই সংখ্যায় প্রকাশ করতে পারছি না। দ্যাটস ওয়াই মানি হচ্ছে আমার আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। এবং ফুডও আসলে সেম জিনিস। আমরা কিন্তু টাইপস অফ ফুড এটি গুনতে পারি, আমরা কিন্তু খাবার জিনিসটিকে একবারে গুনতে পারি না। আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যে আমাকে আমি কি বলে দাওয়াতে গিয়েছিলাম, বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, আমাকে 2টো খাবার দিয়েছিল, আমাকে 3টি খাবার দিয়েছিল। আপনি কিন্তু এভাবে কখনো বলতে পারবেন না। আমাদের বলতে হয়, কিংবা আমরা যেভাবে বলি সেটি হচ্ছে আমার ওই বিয়েতে বা ওই দাওয়াতে 2 ধরনের খাবার দিয়েছিল, 3 ধরনের খাবার দিয়েছিল, কিংবা ওই বুফে খেতে গিয়েছিলাম, সেখানে আমি 101 টাইপের খাবার পেয়েছিলাম, এতগুলো ডিশ ছিল। আমরা কিন্তু এভাবে বলি, আমরা কখনো বলি না আমাকে একটা খাবার দিয়েছিল, আমাকে 2টা খাবার দিয়েছিল, সেটা না। আমরা আইটেম ওয়াইজ বলি, 2 আইটেমস অফ ফুড, 3 টাইপস অফ ফুড, আমরা এভাবে বলে থাকি। কিন্তু ফুডকে কিন্তু আমরা আসলে কখনো ডিরেক্টলি গুনতে পারি না। তো দ্যাটস ওয়াই ফুডও হচ্ছে আমার আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। সো কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন কিসের বেসিসে এবং কিভাবে হলো সেটা বুঝতে পারলাম। এখন আসি আমরা কিছু বৈশিষ্ট্যে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি আমরা। প্রথমত, কোনো নাউন যদি কাউন্টেবল হয়ে থাকে অথবা কোনো নাউন যদি কাউন্টেবল হয়, তার আগে এ বা অ্যান বসতে পারে। কোনো নাউন যদি কাউন্টেবল হয়ে থাকে তার আগে আমি এ বা অ্যান ইউজ করতে পারবো। যেরকম এক্সাম্পল দেখি, ইউ ক্যান গিফট হার এ পার্স, তুমি তাকে একটি পার্স গিফট করতে পারো। এই পার্স জিনিসটিকে আমি গুনতে পারি? হ্যাঁ, অবশ্যই আমি গুনতে পারি। একটা পার্স, 2টা পার্স, অনেকগুলো পার্স আমি গুনতে পারি। সো যেহেতু পার্স একটা কাউন্টেবল নাউন, এর আগে আমি একটা এ ইউজ করতে পারছি, আমি এর আগে এ বা অ্যান ইউজ করতে পারবো। এরপর দেখি, আই স আ বয় ইয়েস্টারডে, আমি গতকালকে একজন ছেলে দেখেছি বা একটি ছেলেকে দেখেছি। লক্ষ্য করি এই বয় জিনিসটিকেও কিন্তু আসলে আমরা কাউন্ট করতে পারি, একটা ছেলে, 2টা ছেলে, 5টা ছেলে, 1 কোটি ছেলে, এভাবে আমরা গুনতে পারি। তো যেহেতু এটি একটি কাউন্টেবল নাউন, এর আগে তাই আমরা একটা আর্টিকেল এ বা অ্যান ইউজ করতে পারবো। তো এই গেল আমার কাউন্টেবল নাউনের প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ড বৈশিষ্ট্য দেখি, কোনো নাউন যদি কাউন্টেবল হয়ে থাকে এর অবশ্যই প্লুরাল ফর্ম থাকবে। একটা নাউন যদি কাউন্টেবল হয়ে থাকে এর অবশ্যই প্লুরাল ফর্ম থাকবে। অথবা আমরা কন্ট্রারি যেটা বলতে পারি, একটা নাউন যদি প্লুরাল হয়ে থাকে কিংবা যদি প্লুরাল ফর্ম দেখে থাকি, তাহলে সেটা যে একটা কাউন্টেবল নাউন এটা আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারবো। কিরকম? লক্ষ্য করে এক্সাম্পল, দ্য বাংলাপিডিয়া হ্যাজ বিন পাবলিশড ইন 10 সিরিজ। বাংলাপিডিয়া 10টা সিডিতে পাবলিশ করা হয়েছে। লক্ষ্য করি এখানে কিন্তু সিডি এই শব্দটি কিন্তু আমার ঠিক কাউন্টেবল নাউন। কিভাবে বুঝতে পারছি? কারণ এটিকে আমি প্লুরাল করতে পেরেছি। সিডির প্লুরাল হচ্ছে সিডিস। যেহেতু এটি একটি কাউন্টেবল নাউন, তাহলে অবশ্যই এর প্লুরাল ফর্ম থাকবে। সিডি একটি কাউন্টেবল নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে সিডিস। তারপর দেখি, হাউ মেনি বুকস ডিড ইউ বাই, তুমি কতগুলো বই কিনেছো। বইও কিন্তু আমি আসলে গুনতে পারছি এখানে। তো যেহেতু একটি কাউন্টেবল নাউন, অবশ্যই এর প্লুরাল ফর্ম থাকবে। সো বুকের প্লুরাল ফর্ম হচ্ছে বুকস। ঠিক আছে? এবং আরেকভাবে কিভাবে বলেছিলাম, যেহেতু আমি দেখলাম যে হাউ মেনি বুকস ডিড ইউ বাই শব্দটি রয়েছে এবং বুকস হচ্ছে একটা প্লুরাল নাউন, সো আমি এটা দেখে বলে দিতে পারছি যেহেতু একটি প্লুরাল নাউন তাহলে নিশ্চয়ই এটি একটি কাউন্টেবল নাউন হবে। এই গেল আমার 2টি বৈশিষ্ট্য। এখন আসি থার্ড বৈশিষ্ট্য কি। যেহেতু আমি সেকেন্ড বৈশিষ্ট্য পড়ে আসছি যে একটা নাউন কাউন্টেবল হলে এর অবশ্যই প্লুরাল ফর্ম থাকবে, এর মানেই হচ্ছে তাহলে এর শেষে এস বা ইএস বসতে পারে। কারণ অনেক নাউনকে আমাদেরকে যদি প্লুরাল করতে হয় তাহলে আমরা এস বা ইএস যোগ করি। যেরকম, আই হ্যাভ ম্যানেজড 2 ল্যাপটপস, আমি 2টা ল্যাপটপ ম্যানেজ করেছি। 2টা ল্যাপটপ, এখানে আমার এস বা ইএস যোগ হয়েছে প্লুরাল দেখানোর জন্য। I saw some boys playing football. I saw some boys playing football. কিছু ছেলেকে আমি দেখেছি তারা ফুটবল খেলছে। এখানেও আমার এই নাউনটি একটি কাউন্টেবল নাউন, সো এদের প্লুরাল ফর্ম হয়, প্লুরাল ফর্ম রয়েছে। দ্যাটস ওয়াই আমরা এদের শেষে এস বা ইএস যোগ করলাম।
এখন আসি ফোর্থ এবং লাস্ট বৈশিষ্ট্যতে, যে কোনো কোনো নাউন যদি কাউন্টেবল হয় তাহলে এর আগে আমরা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারবো। কিরকম দেখেন, বাংলাপিডিয়া হ্যাজ বিন পাবলিশড ইন 10 সিরিজ। এই যে সিডিজ, এটি হচ্ছে আমার একটা প্লুরাল কাউন্টেবল নাউন। আমি কিন্তু এদের আগে 10 একটা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারছি, কিন্তু আমি কিন্তু আসলে নন কাউন্টের আগে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবো না। আমরা একটু পরেই দেখব। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করি, দেয়ার আর 11 প্লেয়ার্স ইন আ ফুটবল টিম। একটা ফুটবল টিমে 11টা প্লেয়ার থাকে। এখানেও লক্ষ্য করি 11 প্লেয়ার্স পুরো জিনিসটাই কিন্তু আমার আসলে একটি কাউন্টেবল নাউন। আমি এদেরকে কাউন্ট করতে পারছি। 11টা প্লেয়ার, এদের প্লুরাল ফর্ম রয়েছে, মানে যে প্লেয়ার শব্দটি আছে এর প্লুরাল ফর্ম রয়েছে, সেটি হচ্ছে প্লেয়ার্স, এবং এর আগে আমি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারছি। সো যদি সামারাইজ করি, কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য 4টি। প্রথমত, আমাদের কাউন্টেবল নাউনের আগে এ বা এন বসতে পারে, কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম থাকবে, এবং কাউন্টেবল নাউনের পরে এস বা ইএস হবে, এস হতে পারবে। এবং ফোর্থ অফ অল, কাউন্টেবল নাউনের আগে আমরা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে তাদেরকে প্লুরাল করতে পারবো, কিংবা যে কোনোভাবে আমরা সংখ্যাবাচক শব্দ তাদের আগে ব্যবহার করতে পারবো। এখন আসি আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি। কাউন্টেবলের যে কয়টি বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম, জাস্ট এর রেসিপ্রোকাল কিংবা উল্টোগুলোই হচ্ছে আমার নন কাউন্ট কিংবা আনকাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। যেরকম আমরা নন কাউন্ট নাউন কিংবা আনকাউন্টেবল কোনো নাউনের আগে এ বা এন ব্যবহার করতে পারবো না। দেখুন, আমরা আনকাউন্টেবল কিংবা নন কাউন্টের আগে এ বা এন ব্যবহার করতে পারবো না। সো আমি যদি বলি আর সুগার টেস্ট সুইট, এটা কিন্তু ইনকারেক্ট হবে। একটা চিনি খেতে মিষ্টি, এই কথাটি গ্রামাটিক্যালি ঠিক না, কিংবা এই জিনিসটা আসলে কিন্তু আপনি নিজেও মনে হয় না মনে করতে পারবেন। আপনি গুনে গুনে যদি একটা চিনি নেন, একটা চিনি নিয়ে আপনি মনে হয় না জিনিসটা মিষ্টি নাকি ঝালটা বুঝতে পারবেন। সো এবং সুগার হচ্ছে একটি আনকাউন্টেবল নাউন, আপনি এটা আসলে গুনতে পারবেন না। সো এই আনকাউন্টেবল নাউনের আগে নন কাউন্ট কিংবা নন কাউন্ট নাউনের আগে যে এটা ইউজ হয়েছে সেটি আসলে ইনকারেক্ট। সো আমার কারেক্টেড অপশনটি হচ্ছে সুগার টেস্ট সুইট। আমি এর আগে এ বা এন ব্যবহার করব না। এটি হচ্ছে আমার একটা কারেক্ট সেন্টেন্স। পরের বৈশিষ্ট্য দেখি, কোনো নাউন যদি আনকাউন্টেবল কিংবা নন কাউন্ট হয় তাহলে তাকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। আমরা একটু আগে পড়েছিলাম, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে আমরা একে সংখ্যায় প্রকাশ করতে পারবো, কিন্তু আনকাউন্টেবলকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারবো না। দেখুন, আপনি যদি বলেন 2 ওয়াটার আর ইনাফ টু মিটিগেট ইউর থার্স্ট, এটা কিন্তু আসলে গ্রামাটিক্যালি খুবই ইনকারেক্ট। 2টা পানি আমার যে তৃষ্ণা আছে সেটি মেটাতে পারবে, সেটা কিন্তু আসলে সম্ভব না। আপনি পানি গুনে গুনে কখনোই খেতে পারবেন না। আপনাকে যেভাবে বলতে হবে 200 মিলিলিটার ওয়াটার ইজ ইনাফ টু মিটিগেট ইউর থার্স্ট, 200 মিলিলিটার অফ ওয়াটার। লক্ষ্য করুন, এখন কিন্তু আমি এই পানিটিকে পরিমাপ করতে পারছি। এই পানিটিকে কিন্তু আমি আসলে এখনো গুনতে পারছি না। আমি একে কিভাবে পরিমাপ করছি, আমি একটি পাত্রের হিসাবে আসলে কিংবা কোনো একটা অ্যামাউন্টের হিসাবে তাকে আমি পরিমাপ করছি। কিরকম 200 মিলিলিটার, আমি ধরে নিচ্ছি একটি পাত্রে কিংবা একটা গ্লাসে বা যেখানেই হোক কোনো একটা পাত্রে আমি 200 মিলিলিটার পানি নিয়েছি, সেটি আমার তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। এখানে কিন্তু আমি আসলে পানিকে গুনছি না, পানিকে শুধুমাত্র একটা পাত্রের বেসিসে, কোনো একটা কন্টেইনারের বেসিসে তাকে আমি কোনো একটা কন্টেইনারের বেসিসে হচ্ছে তাকে আমরা তুলনা করলাম এবং তাকে হচ্ছে আমরা পরিমাপ করতে পারছি। সো 200 মিলিলিটার ওয়াটার ইজ এনাফ টু মিটিগেট ইউর থার্স্ট। এটি হচ্ছে আমার কারেক্ট সেন্টেন্স। পরের বৈশিষ্ট্য দেখি, কোনো নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে যদি আমার নির্দিষ্ট করে বোঝানো লাগে তাহলে তার আগে তা বসতে পারে। আনকাউন্টেবল নাউনের আগে হয়তো এ বা এন এই আর্টিকেলটি বসবে না, কিন্তু আমার আনকাউন্টেবল নাউনকে যদি স্পেসিফিক্যালি একদম নির্দিষ্ট করে বলা লাগে, ইন দ্যাট কেস কিন্তু আমার দ্য আর্টিকেলটি বসতে পারে। কিরকম লক্ষ্য করি, ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, এই গ্লাসের পানিটি আসলে খাঁটি, পিওর। লক্ষ্য করুন,
যখন আমি এই সেন্টেন্সটি আপনাকে বলবো ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, আপনি কিন্তু এর মিনিংটি ঠিকই পেয়ে যাচ্ছেন যে এই গ্লাসের পানিটি হচ্ছে পিওর, কিন্তু যদিও আপনি মিনিংটি পাচ্ছেন এটি কিন্তু আসলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, যেহেতু আপনি খুবই স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে এই গ্লাসের পানিটি আসলে পিওর, তখন আপনার এই পানির আগে আমার একটি দা ইউজ করতে হবে। দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর, আপনাকে এভাবে নির্দিষ্ট করে বলতে হবে। আপনি আগের সেন্টেন্সটি থেকেও একটি মিনিং পাচ্ছিলেন, আপনি সেন্সটি বুঝতে পারছিলেন যে এই গ্লাসের পানির কথা বলা হচ্ছে, কিন্তু সেইটি গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলা, মানে ওয়াটার অফ দিস গ্লাস ইজ পিওর এভাবে বলাটি ইনকারেক্ট। আমি যদি নির্দিষ্ট করেই বলি আমার তাহলে এর আগে তা ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটি আশা করি বুঝলাম। এখন আসি ফোর্থ বা লাস্ট বৈশিষ্ট্যটাতে। কোনো নাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে এর কোনো প্লুরাল ফর্ম থাকবে না। যেহেতু এদের কোনো প্লুরাল ফর্ম থাকবে না, তাহলে এদের সাথে এস বা ইএসও যোগ হওয়ার কোনো অপশন নেই। আমরা কাউন্টেবলের ক্ষেত্রে পড়েছিলাম যেহেতু একটা নাউন কাউন্টেবল হলে তার প্লুরাল ফর্ম থাকতে পারবে, এবং প্লুরাল ফর্ম যদি থাকে তাহলে তাদের সাথে এস বা ইএস যোগ হতে পারবে। কিন্তু আনকাউন্টেবল নাউনের কিংবা নন কাউন্ট নাউনের আসলে কোনো ধরনের প্লুরাল ফর্মই থাকতে পারবে না, এবং তাদের সাথে কখনো এস বা ইএস যোগ হতে পারবে না। আবারও বলছি, তাদের সাথে এক্সট্রা করে প্লুরাল বোঝানোর জন্য কখনো এস বা ইএস যোগ হবে না। আপনি কখনোই বলতে পারবেন না আই হ্যাভ 5 কারেজেস, আমার 5টা কারেজ রয়েছে, আমার 5টা সাহস রয়েছে, এটি কখনোই বলা সম্ভব না। আপনি কখনোই বলতে পারবেন আপনার 5টা সাহস রয়েছে, রাদার আপনার বলতে হবে আই হ্যাভ কারেজ। এই কারেজ জিনিসটাকে আমি প্লুরাল করার জন্য এদের আগে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারবো না, আমি এদের সাথে এস বা ইএসও যোগ করতে পারবো না, এদের কোনো প্লুরাল ফর্ম থাকবে না। সো লক্ষ্য করলাম আই হ্যাভ কারেজ, এটা হচ্ছে আমার কারেক্ট সেন্টেন্স। এখন আসি আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যে। লক্ষ্য করব কিছু নাউন রয়েছে যেগুলোর শেষে এস বা ইএস থাকা সত্ত্বেও এরা সিঙ্গুলার। আমরা সাধারণত কি বুঝে থাকি কিংবা কি ভেবে থাকি যে একটা নাউনের শেষে কিংবা একটা শব্দের শেষে এস বা ইএস রয়েছে মানে এটা তাহলে আমার প্লুরাল নাউন, কিন্তু ব্যাপারটি কিন্তু আসলে সবসময় সেরকম হয় না। কিছু কিছু আবার শব্দ থাকতেই পারে যাদের বানানে স্বভাবতই এস বা ইএস রয়েছে, সেটি আসলে প্লুরাল ফর্মের জন্য ইউজ হয়নি, তার বানানটিই হচ্ছে সেরকম। এরকম কিছু নাউন থাকবে, এই নাউনগুলোর শেষে এস বা ইএস থাকবে, কিন্তু এরা আসলে প্লুরাল নয়, এরা হচ্ছে সিঙ্গুলার। কিরকম লক্ষ্য করি, ফিজিক্স একটি শব্দ, ইনিংস একটি শব্দ, নিউজ একটি শব্দ, ম্যাথমেটিক্স, অপটিক্স, ইকোনমিক্স, গ্যালোস, পলিটিক্স, মামস। লক্ষ্য করি এদের সবার শেষেই কিন্তু আসলে একটি করে এস রয়েছে, কিন্তু এরা কিন্তু আসলে প্লুরাল নাউন নয়, এদের বানানের সাথেই আসলে এসটি রয়েছে। সো দ্যাটস ওয়াই এই নাউনগুলো স্বভাবতই সিঙ্গুলার নাউন, এরা আবার সিঙ্গুলার নাউন। এক্সাম্পল দেখি, দ্য ইনিংস ওয়াজ অ্যাকচুয়ালি থ্রিলিং, এই ইনিংসটি কিন্তু আসলে বেশ থ্রিলিং ছিল, উত্তেজনাপূর্ণ ছিল। এখন এখানে ইনিংসটি আপনার দেখে মনে হতে পারে এট দ্য ফার্স্ট প্লেসে যে ইনিংসের সাথে এস রয়েছে, তাহলে এখানে তো আমার ওয়্যার হওয়ার কথা, কিন্তু আসলে না। কেন না? কারণ যদিও এর শেষে এস রয়েছে কিন্তু এটি আসলে প্লুরাল নাউন নয়, এটি একটি সিঙ্গুলার নাউন। আচ্ছা, এই গুরুত্বপূর্ণ তথ্যের পরে আমরা সেকেন্ডটাতে যাই। কিছু নাউন রয়েছে এদের শেষে এস বা ইএস নেই, কিন্তু তারপরও এরা প্লুরাল হিসেবে ইউজ হয়। কারা এরা? যেরকম অ্যারিস্টোক্রেসি, ক্লার্জি, ম্যানকাইন্ড, পুলিশ, আর্টিলারি, জেন্ট্রি, পেজেন্ট্রি, পোল্ট্রি, পাবলিক, পিপল, নোবিলিটি, ক্যাটেল, এই শব্দগুলোর শেষে কিন্তু আমরা লক্ষ্য করছি কোনো ধরনের এস বা ইএস নেই, কিন্তু এরা স্বভাবতই আমার প্লুরাল হিসেবে কাজ করবে। এদের শেষে এস বা ইএস না থাকা সত্ত্বেও এরা আসলে প্লুরাল মিনিংটি দিয়ে থাকে। যেরকম এক্সাম্পল যদি দেখি, এখানে অনেকগুলো পুলিশ অফিসার রয়েছে দেখা যাচ্ছে, সো দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড অফ দ্য ফ্যাক্ট। লক্ষ্য করি দ্য পুলিশ ওয়্যার ইনফর্মড অফ দ্য ফ্যাক্ট, এখানে কিন্তু আমার প্লুরাল একটি ভার্ব ইউজ হয়েছে। কেন? কারণ পুলিশ এই শব্দটি একটি প্লুরাল নাউন। ঠিক
ঠিক আছে? তো আমরা একটু আগে পড়েছিলাম যে কিছু শব্দ রয়েছে যেগুলোর সাথে এস বা ইএস রয়েছে কিন্তু এরা আসলে সিঙ্গুলার। এখন আমরা পড়লাম কিছু ওয়ার্ড রয়েছে যাদের শেষে আসলে কোনো ধরনের এস বা ইএস নেই কিন্তু এরা প্লুরাল। ওকে, থার্ড ইনফরমেশনটা দেখি। কিছু নাউনকে আমার যদি প্লুরাল করতে হয় তাহলে তাদের শেষে এস বা ইএস হয় না, তাদের আগে সংখ্যা বসাতে হয়। তো কিছু নাউন রয়েছে যাদেরকে প্লুরাল করতে হলে আসলে আমার লাস্টে এস বা ইএস হয় না, তাদের আগে সংখ্যা বসাতে হবে। সেই শব্দগুলো কারা? যেরকম ক্যানন, মিন্স, শিপ, ডিয়ার, পাইস, সোয়াইন, ফিশ, স্যামন এবং ক্রস। এই ধরনের শব্দগুলোর শেষে, এই ধরনের শব্দগুলোর আগে দুঃখিত, আমার সংখ্যা বসাতে হবে তাদেরকে প্লুরাল বলার জন্য। এদের শেষে এস বা ইএস যোগ হবে না। যেরকম এক্সাম্পল যদি দেখি, 4 sheep were grazing in the pasture, 4টা ভেড়া প্যাস্চারে তারা ঘাস খাচ্ছিল, তারা ঘোরাফেরা করছিল। So were grazing in the pasture। লক্ষ্য করি এখানে কিন্তু আমার শব্দটা শিপস নয়। দেখুন এখানে বলা রয়েছে এরা, এই শব্দটা কিন্তু আসলে শিপস নয়, এরা হবে 4 sheep। এবং যেহেতু এই যে নাউনটি রয়েছে এর প্লুরাল করার জন্য শেষে এস বা ইএস যোগ হবে না, শুধুমাত্র আগে সংখ্যা বসবে। সো 4 sheep এই জিনিসটাই হচ্ছে আমার একটা প্লুরাল নাউন প্রকাশ করছে। যেহেতু 4 sheep একটি প্লুরাল নাউন, সে হচ্ছে আমার একটি প্লুরাল ভার্ব নিচ্ছে, দ্যাট ইজ ওয়্যার। তারপর আমি যদি আরও এক্সাম্পল দেখি, আমি বলতে পারবো 3 swan অথবা 5 fish। আমি বলতে পারবো না 3 swans অথবা 5 fishes। এদের পরে এস বা ইএস হবে না। এদের আগে যদি আমরা শুধুমাত্র সংখ্যা বসাই তাহলেই এদেরকে আমি প্লুরাল বলতে পারবো। তবে অনেক ক্ষেত্রে আবার সংখ্যা বসালেই যে এরা প্লুরাল হবে ব্যাপারটি সেরকমও সবসময় নয়। আমি একটি সেন্টেন্সের মানে দেখেও আসলে বুঝতে পারবো যে তারা আসলে প্লুরাল কিনা। তো শুধুমাত্র যদি আমাকে একটি ওয়ার্ড দিয়ে দেয়, যে সাপোজ আমাকে বললো যে ফিশ, এই শব্দটি কি প্লুরাল নাকি এই শব্দটি সিঙ্গুলার, আপনি কনটেক্সটটি না জেনে কখনোই বলতে পারবেন না এই শব্দগুলো প্লুরাল নাকি সিঙ্গুলার। যেরকম একটা এক্সাম্পল দেই, আমি যদি বলি আই স আ লট অফ ডিয়ার ইন মাই ভ্যাকেশন। আমি আমার ভ্যাকেশনে অনেকগুলো ডিয়ার বা হরিণ দেখেছি। এটি যখন আমি বলছি তখন কিন্তু আপনি এমনিই বুঝে যাচ্ছেন যে আমি আসলে একটি হরিণের কথা বলছি না, আমি অনেকগুলো হরিণের কথা বলছি। কিন্তু আমি কিন্তু এর আগে কোনো ধরনের সংখ্যাবাচক শব্দ ব্যবহার করিনি। যদি আমি সংখ্যাবাচক শব্দ ব্যবহার করি নাই, তারপরেও কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন আমি এখানে বহুবচন কিংবা আমি এখানে প্লুরাল শব্দ ব্যবহার করছি। সো আমার এখানে আমি প্লুরাল শব্দ ব্যবহার করছি কিন্তু তারপরও কিন্তু আমি ডিয়ারের সাথে এস বা ইএস যোগ করিনি। আমি সেন্টেন্সের মিনিংয়ে প্রকাশ করেছি যে এটি একটি প্লুরাল নাউন হবে। সো এদেরকে হচ্ছে আমি এভাবে প্লুরাল করতে পারি, আরেকভাবে প্লুরাল করতে পারি, সেটা হচ্ছে সংখ্যা বসিয়ে। আমার মিনিংটি যদি প্লুরাল হয় তাহলে এরা প্লুরাল হবে, অথবা এদের আগে আমার সংখ্যা বসাতে হবে। কখনোই এদের শেষে এস বা ইএস হবে না। সো আমাকে যদি শুধুমাত্র বলে দেয় যে সোয়াইন এই শব্দটি কি প্লুরাল নাকি সিঙ্গুলার, আমি শুধুমাত্র এই শব্দটি দেখে কখনোই বলতে পারবো না এটি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমার কনটেক্সটই জানতে হবে। ঠিক আছে, আমরা এক্সাম্পলগুলো দেখব, আমরা আরও বেশি প্র্যাকটিস করব, বইগুলো পড়বো, আমাদের যে সহায়ক বইগুলো রয়েছে, এবং আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যত বেশি আমরা প্র্যাকটিস করব তত এই জিনিসগুলো আমরা ভালো মতো বুঝতে পারবো। আচ্ছা, এখন লক্ষ্য করি কিছু নাউন রয়েছে এরা সবসময় আনকাউন্টেবল থাকবে। এই নাউনগুলো কখনোই তারা কাউন্টেবল হিসেবে ব্যবহার হবে না। স্যান্ড, ফান, মিট, অ্যাডভাইস, চিজ, ফ্রুট, হাউসওয়ার্ক, টি, লাক, ইনফরমেশন, ফার্নিচার, সুগার, মানি, এই শব্দগুলো কখনোই কাউন্টেবল হিসেবে ব্যবহার হবে না। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি কি এই সবগুলো শব্দ মুখস্থ করে ফেলবো? অ্যান্সার হচ্ছে না, সবগুলো আসলে আমাদের এভাবে মুখস্থ করার দরকারও নেই। কিছু কিছু জিনিস আপনি আগে থেকেই জানেন বা বুঝতে পারেন। যেরকম লক্ষ্য করুন, এয়ার, এটি আপনি জানেন এটি আসলে কাউন্টেবল হয় না।
ফান কাউন্টেবল হয় না, ফ্রুট কাউন্টেবল হয় না, মিল্ক কাউন্টেবল হয় না, সল্ট কাউন্টেবল হয় না। এরকম অনেক কিছু আপনি আগে থেকেই জানেন। বাকি জিনিসগুলো আপনি অনেকবার পড়বেন, একবার দুইবার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এমন করে যদি পড়তে থাকেন তাহলে এমনি আপনার কাছে জিনিসগুলো মনে থাকবে। সো এই নাউনগুলো সবসময় হবে আমার আনকাউন্টেবল। এখন আসি, কিছু কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এদের মিনিংগুলো আসলে একদম এক। যদিও এরা একই মিনিং দিচ্ছে, তারপরও একটি শব্দ কাউন্টেবল হবে, একটি শব্দ আনকাউন্টেবল বা নন কাউন্ট হবে। এই যে এখন আমরা লক্ষ্য করি, লেকচারের শুরুতে যখন আমরা পেয়েছিলাম যে ক্লাইমেট একটা যে কাউন্টেবল নাউন, তখন হয়তো সবার ভুরু কুচকে গিয়েছিল, কিন্তু এখন লক্ষ্য করি ওয়েদার এবং ক্লাইমেট যদিও আমাকে একই মিনিং দিয়ে থাকে, কিন্তু ওয়েদার আসলে একটি নন কাউন্ট নাউন, ক্লাইমেট একটি আনকাউন্টেবল নাউন। আমরা কিন্তু ক্লাইমেট জিনিসটিকে আসলে গুনতে পারি, আমরা কিন্তু ওয়েদার জিনিসটিকে গুনতে পারি না। লক্ষ্য করুন, আমি যদি বলি যে আইস এজের যে ক্লাইমেটটি ছিল কিংবা এর আগে যে ক্লাইমেটটি ছিল অনেক গরম, শুধুমাত্র ম্যাগমা এবং লাভা ছিল, ওই ক্লাইমেটগুলো আমার ন্যাচারাল হ্যাবিটেটের জন্য খুব একটা কম্প্যাটিবল ভালো ছিল না, সেহেতু সেই সময়কার মানুষ সেরকম বাঁচত না। দেখুন, আমি কিন্তু এখানে কয়েকটা ক্লাইমেটকে গুনছি, কিন্তু আমি কিন্তু ওয়েদারকে কখনো গুনতে পারবো না। আপনি একটি এলাকার ওয়েদারের কথা বলতে পারি, একটি সময়ের ওয়েদারের কথা বলতে পারি, কিন্তু ওয়েদারকে কিন্তু আমি এভাবে ক্লাইমেটের মতো গুনতে পারছি না। তো দ্যাটস ওয়াই ক্লাইমেট হবে আমার কাউন্টেবল নাউন আর ওয়েদার হবে আমার আনকাউন্টেবল নাউন। সিমিলারলি আমি লাফটার এই শব্দটাকে কখনো গুনতে পারবো না, কিন্তু আমি লাফকে গুনতে পারবো। উই হ্যাড আ গুড লাফ, এইভাবে আমরা বলতে পারি, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না উই হ্যাড আ গুড লাফটার, এভাবে বলতে পারবো না, কারণ লাফটার একটা আনকাউন্টেবল নাউন, এর আগে এ বা এন ইউজ হবে না। সিমিলারলি জব একটা কাউন্টেবল নাউন, ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন। আমরা জবকে গুনতে পারবো, কিন্তু আমরা ওয়ার্ক শব্দটিকে আসলে গুনতে পারি না। মেশিন একটি কাউন্টেবল নাউন, মেশিনারি একটি আনকাউন্টেবল নাউন। আমরা মেশিনারি এই জিনিসটিকে কখনো গুনতে পারি না, আমরা মেশিনকে গুনতে পারি, একটা মেশিন, দুইটা মেশিন, সেটা গুনতে পারি, কিন্তু মেশিনারি হচ্ছে পুরো জিনিসটার সমষ্টিকেই আমরা বলতে পারি, সেটা হচ্ছে মেশিনারি, তাকে আমরা গুনতে পারি না। সো জব হচ্ছে আমার কাউন্টেবল, ওয়ার্ক আনকাউন্টেবল, মেশিনারি আনকাউন্টেবল, মেশিন কাউন্টেবল। আরও কিছু শব্দ যদি দেখি, একটু অ্যাটেনশন যেহেতু আমাকে এখানে বলা রয়েছে, আমি অ্যাটেনশন দিয়ে আরও কিছু শব্দ দেখি। যেরকম আমি ট্রাফিক জ্যামকে গুনতে পারবো, কিন্তু আমি ট্রাফিককে আসলে গুনতে পারবো না। আমি সানবিম কিংবা সূর্যের যে রশ্মি রয়েছে সেটিকে গুনতে পারবো, কিন্তু আমি সূর্যের আলোকে কিন্তু আসলে গুনতে পারবো না। আমি সূর্যের রশ্মি 1-2টা করে গুনতে পারি, সূর্যের আলো আপনি যদি গুনতে যান, বেস্ট অফ লাক টু ইউ, আপনি পারবেন না। সো ট্রাফিক জ্যাম হচ্ছে আমার কাউন্টেবল, ট্রাফিক আনকাউন্টেবল, সানশাইন আনকাউন্টেবল, সানবিম কাউন্টেবল। আচ্ছা, অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যাডভার্টাইজিং এই শব্দটি একটু ইম্পর্টেন্ট আমাদের মনে রাখার জন্য। লক্ষ্য করি, অ্যাডভার্টাইজমেন্ট এই জিনিসটি কিন্তু আমরা আসলে গুনতে পারি। আমরা যখন আগে বাংলা সিনেমা দেখতাম সেই বিটিভিতে, তখন এক একটা যখন ব্রেক দিত তখন প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট দিত, সেখানে অ্যাডভার্টাইজিং হতো, সেখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো। সে অ্যাডভার্টাইজিং যে হতো এই জিনিসটাকে কিন্তু আসলে আমি গুনতে পারছি না। আমি যখন অ্যাডভার্টাইজিং বলবো সেটিকে আমি গুনতে পারবো না। কিন্তু কতগুলো অ্যাড দেওয়া হচ্ছে কিংবা কতগুলো অ্যাড যাচ্ছে সেটি কি আমি গুনতে পারতাম না? সেটি কিন্তু আমি গুনতে পারতাম। ইনফ্যাক্ট আমি ছোটবেলায় একবার গুনেও ছিলাম যে একটা ব্রেকে আমি মোটামুটি 48 কি 49টার মতো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। এরপর ব্রেকটা যে শেষ হয়, মানে 2 ঘন্টার একটা মুভি মোটামুটি 5 ঘন্টা 4 ঘন্টা লাগায় হচ্ছে আমাদের দেখতে হইতো, এত অ্যাডভার্টাইজমেন্ট ছিল। সো এনিওয়ে, আমরা হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট জিনিসগুলো গুনতে পারছি, ঠিক আছে? সো অ্যাডভার্টাইজমেন্ট সেটি একটি কাউন্টেবল নাউন, কিন্তু অ্যাডভার্টাইজিং এই কাজটি একটি আনকাউন্টেবল নাউন। সিমিলারলি স্নো, তুষার জিনিসটিকে আপনি কখনোই গুনতে পারবেন না, এটি একটি আনকাউন্টেবল নাউন, কিন্তু আপনি কিন্তু তুষার কণা যেগুলো থাকবে সেই তুষার কণাকে আপনি গুনতে পারবেন, সেটি হচ্ছে কাউন্টেবল নাউন। আপনি জার্নি জিনিসটাকে কাউন্ট করতে পারবেন, কিন্তু আপনি ট্রাভেলকে কাউন্ট করতে পারবেন না। আপনি একটি জার্নি করতে পারেন, 2টি জার্নি করতে পারেন, কিন্তু আপনি ট্রাভেলকে এভাবে একটা ট্রাভেল 2টা ট্রাভেল বলতে পারবেন না।
সো আমরা এখানে দেখলাম কিছু নাউন রয়েছে যাদের মিনিং আসলে হুবহু এক, কিন্তু একটি নাউন হচ্ছে আমার কাউন্টেবল হবে, একটি নাউন আনকাউন্টেবল হবে। আচ্ছা, এখন আসি, কিছু কিছু নাউন রয়েছে এরা স্বাভাবিকভাবে আনকাউন্টেবল, কিন্তু ক্ষেত্র বিশেষে এরা কাউন্টেবল হিসেবে বসে থাকতে পারে। মানে এই ধরনের নাউনের ব্যবহার আসলে আমার কাউন্টেবলও হতে পারে, আনকাউন্টেবলও হতে পারে। কিরকম? প্রথম, রুম শব্দটা দেখি। আমি যদি বলি ইজ দেয়ার এনি রুম ফর মি টু সিট হেয়ার, ইজ দেয়ার এনি রুম ফর মি টু সিট হেয়ার, এখানে বসার জন্য আমার এখানে, অথবা আমি এখানে বসতে চাই এরকম একটা জিনিস বলছি, এখানে বসার মতো জায়গা কি রয়েছে, আমি এই প্রশ্নটি করলাম। লক্ষ্য করুন, এখানে কি আমি আসলে জায়গাটি গুনতে পারবো যে একটা জায়গা রয়েছে, তিনটা জায়গা রয়েছে? ব্যাপারটি সেরকম না। আমরা কিন্তু আসলে জায়গাটি গুনতে পারবো না, আমরা জাস্ট জায়গার একটা পরিমাপ করতে পারি যে এতটুকু জায়গা রয়েছে বা এতটুকু জায়গা রয়েছে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না, যাই হোক, এই যে এত বড় জায়গা রয়েছে বা এতটুকু জায়গা রয়েছে, আমরা এভাবে পরিমাপ করতে পারি, কিন্তু আমরা কিন্তু আসলে এই জায়গাটুকু গুনতে পারবো না। ঠিক আছে? কিংবা আপনি যদি ফ্রেন্ডদের সাথে বসেও থাকেন, তারা আপনাকে এমনি বলে দিতে যে না এখানে বসার জায়গা নেই, যা ভাগ। তো ফিজিক্যালি দেখেন আপনি গুনতে পারছেন না কখনোই এই জায়গাটুকুকে। যদি আমি বলি সেটিকে শুধুমাত্র পরিমাপ করতে পারি। কিন্তু আপনি যখন রুম হিসাবে আপনি আবার বাসার রুম বুঝাবেন, মানে কামরা বোঝাবেন, বাসার কামরা এই জিনিস হিসাবে বলবেন, তখন কিন্তু আপনি জিনিসটাকে গুনতে পারছেন। দেখেন, আওয়ার হাউস হ্যাজ 7 রুমস। এখন কিন্তু আমি রুমের সাথে এস ইউজ করতে পারছি, কারণ তাকে আমি গুনতে পারছি, একটা কাউন্টেবল নাউন, তো এর প্লুরাল ফর্মও রয়েছে। আপনি কিন্তু আপনার বাসার কামরা গুনতে পারেন। আপনার হয়তো বাসায় 1টি কামরা, 2টি কামরা, 7টা, 14টা, 15টা কামরা রয়েছে, আপনি কিন্তু এভাবে গুনতে পারেন। কিন্তু আমি যখন রুম জিনিসটি কোনো জায়গা হিসেবে উল্লেখ করছি, তখন সেই জিনিসটি আমি আসলে গুনতে পারবো না। ফর এক্সাম্পলে দেখি টাইম। কিছু কিছু ক্ষেত্রে টাইম আমার আনকাউন্টেবল হিসাবে ব্যবহৃত হবে, কিছু কিছু ক্ষেত্রে কাউন্টেবল হিসাবে। কিভাবে আনকাউন্টেবল হিসাবে ব্যবহার হবে? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি হ্যাভ ইউ গট টাইম ফর এ কফি, আপনার কফি খাওয়ার জন্য কি টাইম হবে কি না, এখানে কিন্তু আমি আসলে বেশ হাওয়ায় ভাষার একটা কথা জিজ্ঞেস করে ফেলছি যে আপনার আসলে খাওয়ার মতো টাইম হবে কিনা। আই ডোন্ট নো ফর শিওর। এখানে আমি কোনো স্পেসিফিক্যালি কোনো টাইমকে আমি এখানে গুনতে পারবো না। আমি কিন্তু এখানে বলতে পারবো না যে আপনার 1 ঘন্টা সময় হবে কিনা, 2 ঘন্টা সময় হবে কিনা, সেখানে আমি এভাবে জিজ্ঞেস করছি না। আমি যদি সেভাবে জিজ্ঞেস করতাম, সেটা কিন্তু আমি গুনতে পারছিলাম 1 ঘন্টা, 2 ঘন্টা। কারণ কি? সেটি হচ্ছে টাইমের একটি একক। আমরা কিন্তু ওই এককগুলো গুনতে পারছিলাম, আমরা ওই জিনিসটি পুরোটুক গুনতে পারছিলাম না। মানি যেরকম ছিল, আমরা মানের একক গুনতে পারছিলাম, মানিকে গুনতে পারছিলাম না। সিমিলারলি আমরা টাইমের একক হয়তো গুনতে পারবো, কিন্তু টাইমকে আমরা গুনতে পারবো না। অন দ্য কন্ট্রারি, লক্ষ্য করি উই হ্যাড এ গ্রেট টাইম অ্যাট দ্য পার্টি। এখানে কিন্তু আমি স্পেসিফিক্যালি একটা টাইমের কথা বলতে পারছি, যে ওই যে তোমার বাসায় আমি একটা পার্টিতে গিয়েছিলাম, পার্টিতে যতটুকু সময় আমি ছিলাম, আই হ্যাড আ গ্রেট টাইম। হয়তো আমি সেখানে 1 ঘন্টা ছিলাম, 2 ঘন্টা ছিলাম, ওই পুরো টাইমটাকেই হচ্ছে আমি বোঝাচ্ছি, ওই টাইমটাকে কিন্তু আমি গুনতে পারছি। সো ওই হিসাবে যখন আমি টাইম ব্যবহার করব, তখন হচ্ছে আমার টাইম কাউন্টেবল নাউন হবে। এছাড়া আমার সাধারণত টাইম জিনিসটা আনকাউন্টেবল নাউন হবে। আরো কিছু এক্সাম্পল দেখি, যেরকম হেয়ার। হেয়ার একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাইয়া আমাকে 10-15 বছর সময় দেন, আমি আমার মাথায় যত চুল আছে সব গুণে শেষ করে ফেলবো, জাস্ট 10 থেকে 15 বছর লাগবে। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি যদি 10-15 বছর হাতে নিয়ে করেন, আপনি হয়তো আপনার মাথার সব চুল গোড়া শেষ করতে পারবেন। কিংবা আপনি যদি আমার মতো একটু চুল কমওয়ালা টাক মানুষ হন, আপনার জন্য হয়তো 5-7 বছরই হয়ে যাবে, 10 বছর লাগবে না। হ্যাঁ, সম্ভবে হয় গুণা, কিন্তু আসলে কি আমরা এইভাবে হেয়ার গুণে থাকি? আমরা কিভাবে চাল ডাল গুণে থাকবো? না, আমরা কিন্তু এভাবে গুনবো না আসলে। তো এই জন্য আপনার জিনিসটাকে আনকাউন্টেবল ধরে নেই, ঠিক আছে? তো হেয়ার সাধারণত আমার আনকাউন্টেবল হবে। আমার বলতে হবে আই ডোন্ট হ্যাভ মাচ হেয়ার, আমার বেশি চুল নেই। আই ডোন্ট হ্যাভ মাচ হেয়ার্স কিন্তু আসলে হবে না, আই ডোন্ট হ্যাভ মাচ হেয়ার হবে। এটা আনকাউন্টেবল নাউন, সো এর সাথে এস বা ইএস যোগ হবে না, এর প্লুরাল ফর্ম হবে না। কিন্তু আবার আপনি কিন্তু সবসময় যে গুনতে পারেন না চুল, সেটা কিন্তু না। আপনার কফিতে যদি ওনার মতো
দুইটা চুল পড়ে থাকে সেটা কিন্তু আপনি গুনতে পারতেছেন, দেখতে পারতেছেন যে এখানে দুইটা চুল পড়ে আছে। ইন দ্যাট কেস কিন্তু আপনি গুনতে পারছেন যে আই হ্যাভ 2 hairs। এখন কাউন্টেবল হিসেবে ব্যবহার হচ্ছে। আবার আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি, আরেকটা শব্দ লক্ষ্য করি, লাইট। আমি যদি বলি ক্লোজ দ্য কার্টেন, দেয়ার ইজ টু মাচ লাইট, পর্দাটা টাঙিয়ে দাও, এখন এখানে প্রচুর লাইট। আমি কিন্তু এই লাইটটাকে গুনতে পারবো না, কতটুকু আলো সেইটা কিন্তু আসলে গোনার কোনো উপায় নেই, রাইট? আমি তো আলোকে গুনতে পারছি না। বাট আপনি যদি আপনার রুমের লাইটের কথা বলেন, মানে আপনার রুমের টিউব লাইট কিংবা এনার্জি সেভিং বাল্ব বা সিএফটি বাল্ব কিংবা আপনি যেইটাই ব্যবহার করেন, এনার্জি লাইট যেটাই ব্যবহার করেন, সেই লাইট কিংবা সেই বাল্ব যদি আপনি বোঝান, সেটাকেও কিন্তু আমরা লাইট হিসেবেই প্রকাশ করি, তাই না? তখন কিন্তু জিনিসটাকে আপনি কাউন্ট করতে পারতেছেন। আপনার রুমে কয়টা বাল্ব আছে, রুমে কয়টা লাইট আছে, সেটা আপনি গুনতে পারছেন। যেরকম দেয়ার আর 2 লাইটস ইন আওয়ার বেডরুম, আমার বেডরুমে 2টা লাইট রয়েছে। বেসিক্যালি এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার রুমে বেসিক্যালি 2টা বাতি রয়েছে। আমি যখন বাতি হিসাবে ব্যবহার করব তখন লাইটকে আমি গুনতে পারবো, সেটি কাউন্টেবল নাউন হবে। যখন আমি আলো হিসাবে ব্যবহার করব, যখন আমি আলো হিসাবে ব্যবহার করছি, তখন এটি আনকাউন্টেবল হবে। লাস্টলি লক্ষ্য করুন, নয়েজ আমার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুইভাবে ব্যবহার হতে পারে। আমি যদি বলি ইটস ডিফিকাল্ট টু ওয়ার্ক হোয়েন দেয়ার ইজ টু মাচ নয়েজ, যখন অনেক বেশি শব্দ থাকে তখন কাজ করা কষ্টকর। এখানে কিন্তু আমি ডেফিনেটলি কিছু বলে দিতে পারতেছি না যে এই নয়েজটা হইলে হচ্ছে না, সেই নয়েজটা হইলে হচ্ছে না। আমি ইন জেনেরিক ওয়েতে বলে দিচ্ছি যে যদি শব্দ হয় তাহলে কাজ করা সম্ভব না। এই শব্দ জিনিসটিকে কিন্তু আপনি আসলে কাউন্ট করতে পারছেন না। কিন্তু ক্ষেত্র বিশেষে আপনি যদি সেন্টেন্সটা এরকম হয়, আই থট আই হার্ড আর নয়েজ, আমার মনে হলো আমি একটি আওয়াজ শুনেছি, সেটা কিন্তু আপনি গুনতে পারছেন যে আপনি একটি আওয়াজ শুনছেন নাকি 2টি আওয়াজ শুনছেন, সেটি আপনি এভাবে প্রকাশ করতে পারতেন। কিন্তু আমি যদি এই সেন্টেন্সে বলতাম ইটস ডিফিকাল্ট টু ওয়ার্ক ওয়েন দেয়ার ইজ এ নয়েজ, এটা কিন্তু আসলে খুব একটা মেক সেন্স করতো না যে একটা শব্দ হইলে আমি কাজ করতে পারি না, কিন্তু 2টা হইলে ইটস ফাইন, আমি কাজ করতে পারবো। ব্যাপারটা আসলে সেরকম না। যদি নয়েজ হয় তাহলে আপনি কাজ করতে পারবেন না, এরকম একটা মিনিং দিচ্ছে। সো এখানে আমার নয়েজটি হচ্ছে আনকাউন্টেবল এবং এখানে নয়েজটি হচ্ছে কাউন্টেবল। এর আগে আমি আবার একটা এ বা এন ব্যবহার করতে পারছি। আমরা একটু আগে কিছু বৈশিষ্ট্য একটা দেখেছিলাম। এই গেল হচ্ছে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং অনেক কিছু পড়লাম আমরা। সো যদি একটা ছোট করে সামারি দেই, আমরা প্রথমে দেখলাম যে নাউনের ইউসেজ কি, তার আগে হচ্ছে আমরা দেখলাম কিভাবে নাউন আমার অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আসতে পারে। 5 ধরনের জিনিস দেখালাম, যে আমার ডিটারমাইনার রিলেটেড হতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হতে পারে, কাউন্ট কিংবা আনকাউন্টেবল নাউন আইডেন্টিফাই করতে দিতে পারে, তারপর হচ্ছে আমার পার্টস অফ স্পিচ খুঁজতে দিতে পারে। এই ধরনের জিনিস দেখলাম কিভাবে প্রশ্ন আসতে পারে। দেন আমরা দেখলাম যে প্রত্যেকটা একটা একটা করে এক্সাম্পল দেখলাম। এক্সাম্পল দেখার পরে আমরা নাউনের ইউসেজ দেখলাম। ইউসেজ দেখে আমরা ক্লাসিফিকেশন যেতে চলে আসলাম। আমরা কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন দেখলাম, আমরা কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশন দেখলাম। কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন আমরা 5 ভাগে ভাগ করতে পারছিলাম, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কোয়ান্টিটেটিভ ক্লাসিফিকেশনে 2 ভাগে ভাগ করতে পারছিলাম, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল বা নন কাউন্ট নাউন। এরপর আমরা হচ্ছে আনকাউন্টেবল এবং নন কাউন্টের চারটা করে বৈশিষ্ট্য দেখলাম। কীরকম বৈশিষ্ট্য? প্লুরাল ফর্ম হতে পারবে না, এস বা ইএস যোগ হতে পারবে না, কখনো এ বা এন ব্যবহার হতে পারবে, কখনো সংখ্যাবাচক শব্দ ব্যবহার হতে পারবে। এই ধরনের আমরা 3-4টা বৈশিষ্ট্য দেখলাম। দেন হচ্ছে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম। কিছু শব্দের সাথে এস বা ইএস থাকলেও এর আসলে সিঙ্গুলার, কিছু শব্দের সাথে এস বা ইএস নেই, তারপরে না প্লুরাল। কিছু শব্দ সবসময়ই আমার হবে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, কিছু শব্দ সবসময় আমার আনকাউন্টেবল হিসেবে ব্যবহার হবে, দুঃখিত। এরপর আমরা দেখলাম যে কিভাবে শুধুমাত্র সংখ্যাবাচক শব্দ ব্যবহার করে কিংবা মিনিংয়ের উপর ডিপেন্ড করে একটা ওয়ার্ডের আমি প্লুরাল করতে পারছি। তারপর আমরা দেখলাম কিছু ওয়ার্ড আমার কিভাবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল 2 ওয়েতেই ব্যবহার হতে পারে। এখন তাহলে আমাদের যেহেতু ক্লাসটি অলমোস্ট বা ডিসকাশন শেষের দিকে, আমরা কিছু এক্সারসাইজ করি, আমরা কিছু প্র্যাকটিস করি। লক্ষ্য করুন, আমি যদি বলি একের কোয়েশ্চেনটি, ড্যাশ অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। ড্যাশ অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। হিস্টোরির ওয়ার্ডের কিছু একটার হিস্টোরিকে এটিমোলজি বলে। সো এখানে ব্ল্যাঙ্কে কি হবে? স্টাডি, মানে স্টাডি অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস, দ্য স্টাডি অফ হিস্টোরি অফ ওয়ার্ডস, স্টাডিং অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস, নাকি টু স্টাডি অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস।
আপনি অপশনটি কি হবে সেটি মনে মনে চিন্তা করতে থাকেন, আমরা এক্সারসাইজের অ্যান্সারটি একটু পরেই দিচ্ছি। ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নটি দেখি। হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, মানে নিচের কোন জিনিসটি আসলে আমার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমার কিন্তু অ্যাডমিশন টেস্টে এইরকম প্রশ্ন আসতে পারে, হুইচ প্লুরাল ওয়ার্ড ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার। আপনার মনে হতে পারে যে প্লুরাল ওয়ার্ড বললো, আবার বললো সিঙ্গুলার ওয়ার্ড, কি সিঙ্গুলার হিসেবে কীভাবে ইউজ হতে পারে। এই ধরনের ওয়ার্ড প্লে আমার অ্যাডমিশন টেস্টে অনেক সময় করে থাকে। আমরা এগুলোর প্রতি খুব একটা মনোযোগ না দিয়ে আমার দেখতে হবে কোন জিনিসটি আসলে আমাকে বের করতে বলেছে। আমাকে বলেছে ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার, আমার এখানে সিঙ্গুলারটা বের করতে হবে। আমি তাহলে লক্ষ্য করব আমার নিচের 4টার মধ্যে কোনটা আসলে সিঙ্গুলার নাউন, বুকস, প্রিন্সেস, এথিক্স নাকি ইউনিভার্সিটিস। আপনি চিন্তা করতে থাকেন, আপনি অ্যান্সার করেন কোনটি হবে, আমরা একটু পরে অ্যান্সারটি দিচ্ছি। 3 নম্বর কোশ্চেনটি দেখি। অফ দ্য 2 নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড বাট ড্যাশ, 2জন টিচারের মধ্যে একজন এক্সপেরিয়েন্স কিন্তু ড্যাশ। সো এখানে কি হবে, দ্য আদার ইজ নট, দ্য আদার্স আর নট, অ্যানাদার ইজ নট নাকি দ্য আদার নট, কোনটি এখানে আপনার অ্যান্সার হবে। অ্যান্সার চিন্তা করতে থাকুন, আমরা আবার আসছি। আচ্ছা, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচের কোন শব্দটি সিঙ্গুলার হিসেবে ইউজ হচ্ছে, ক্রাউড, নিউজ, মিজলস নাকি ডিয়ার। লক্ষ্য করুন, আমরা কিন্তু আজকের লেকচারে এই ধরনের ওয়ার্ডগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। তো এর মধ্যে কোনটা সিঙ্গুলার হবে, কোনটা বা কোনগুলো আসলে প্লুরাল হিসাবে আছে, এটি চিন্তা করতে থাকুন এবং অ্যান্সার করতে থাকুন। আচ্ছা, 5th নাম্বারটি দেখি। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড ড্যাশ, ফার্মিং মেথডকে আরও ভালো করার জন্য আমাদের দরকার কি, মেশিন, মেশিনারিজ, মেশিনারি নাকি শুধু মেশিনারি। এইটাও আমরা আজকে আমাদের লেকচারে পড়েছি। অ্যান্সারটা কি হবে আপনি চিন্তা করুন। পরের প্রশ্নটি দেখি। হুইচ ওয়ান ইজ নট প্লুরাল, নিচের কোনটি প্লুরাল না। এটার মানে কি, নিচের কোনটি নট প্লুরাল, এটার মানে তো আসলে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, রাইট। নিচের কোনটা তাহলে সিঙ্গুলার হবে, ওসেস, পলিটিক্স, পুলিশ নাকি সিঙ্গেলস, নিচের কোন শব্দটি এখানে সিঙ্গুলার। অ্যান্সার করুন। এখন আমরা অ্যান্সারগুলোতে আসি। ওকে, তো প্রথমটির অ্যান্সার ছিল হচ্ছে দ্য স্টাডি। এখানে হবে দ্য স্টাডি অফ দ্য হিস্টোরি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি। কেন, কারণ আমার এখানে যে সাবজেক্টটি রয়েছে স্টাডি, এটাকে আমি খুব স্পেসিফিক্যালি বোঝাচ্ছি। সো আমরা এর আগে একটা দ্য ইউজ করছি। সো এই নাউনটি দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটিমোলজি, এটি হচ্ছে আমার রাইট অ্যান্সার। সেকেন্ড অফ অল, হুইচ নাউন ক্যান বি ইউজড অ্যাজ সিঙ্গুলার। আমরা প্রথম দিকে পড়েছিলাম, মনে আছে আর কিনা আপনাদের, যে কিছু শব্দ রয়েছে স্বভাবতই এদের সাথে এস বা ইএস থাকবে, কিন্তু এরা আসলে সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। দেখুন এখানে বুকস, প্রিন্সেস সবগুলাই কিন্তু আসলে আমার ইউনিভার্সিটি, সবগুলাই কিন্তু এখানে আসলে আমার প্লুরাল নাউন, কিন্তু কিংবা প্লুরাল নাউন হতে পারে, এর আইদার প্লুরাল নাউন অথবা প্লুরাল নাউন হতে পারে। কিন্তু এথিক্স কিন্তু আমার স্বভাবতই সবসময় সিঙ্গুলার হবে। একে দেখতে যদিও প্লুরাল ওয়ার্ডের মতো লাগে, কিন্তু এরা আসলে সিঙ্গুলার। 3 নাম্বারটি হবে অফ দ্য 2 নিউ টিচার্স ওয়ান ইজ এক্সপেরিয়েন্সড বাট দি আদার ইজ নট, অপশন এ। এখানে কেন এটি হবে, দেখুন আমাকে 2জন টিচারের কথা বলেছে, একজন এক্সপেরিয়েন্সড এবং আরেকজনই তো আমার বাকি রয়েছে, রাইট। যখনই আমাকে এরকম বাকি রয়েছে যাদেরকে বোঝাবে, তাদেরকে যখন আমার আদার দিয়ে বোঝাতে হবে, তখন সবসময় তাদের সাথে দ্য আদার এই শব্দটি হবে। আবার বলি, যখন হচ্ছে আমার কোনো একটা সেন্টেন্সে বাদ বাকি সবাই যারা রয়েছে সবাইকে যখন বোঝানোর জন্য আমি আদার ইউজ করব, তখন অবশ্যই আমি তার আগে একটা দ্য ইউজ করব। সো দ্য আদার আমি এখানে ইউজ করলাম, এবং এখানে যেহেতু 2জনকে নিয়ে কথা হচ্ছিল, একজনকে নিয়ে কথা হয়ে গেছে, সো এখানে অবশ্যই আর মাত্র একজনই বাকি রয়েছে। সো জাস্ট যেহেতু একজন বাকি রয়েছে, সো দ্য আদার ইজ নট এখানে সিঙ্গুলার ভার্ব নিবে। দ্য আদার একজনকে বোঝাচ্ছে, সে একটা সিঙ্গুলার ভার্ব নিয়েছে এখানে, দ্যাটস ওয়াই অপশন বি হবে না। এবং যেহেতু এখানে আমি আরেকজন যার কথা বলছি সে স্পেসিফাইড, আমি জানি কে এক্সপিরিয়েন্স না, এখানে অ্যানাদারও ইউজ হবে না, কারণ অ্যানাদার নিয়ে আমার খুব একটা স্পেসিফিক্যালি বোঝায় না, ঠিক আছে। আর ডি তো আসলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট, দ্য আদার নট ভাবে তো হয় না, আমার একটা অক্সিলারি ভার্ব অবশ্যই নেসেসারি।
এখন আসি, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার। আবারও আগের টাইপের ওই প্রশ্ন, নিচের কোনটা অবশ্যই সিঙ্গুলার হবে? ক্রাউড, নিউজ, মিজলস নাকি ডিয়ার? আমি কিন্তু এগুলো দেখে বলতে পারবো না যে নিচের কোনটা সিঙ্গুলার। সো আমার এখানে নিউজ হচ্ছে অ্যান্সারটা, নিউজ শব্দটা হচ্ছে সিঙ্গুলার। ফিফথ, ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস আমাদের কি দরকার? মেশিন, মেশিনারিজ, মেশিনারি নাকি মেশিনারি? আমরা পড়েছি একটু আগে যে মেশিনারি শব্দটি আমার আনকাউন্টেবল নাউন। সো একটা যে নাউন যদি আনকাউন্টেবল হয়ে থাকে তার আগে আমি এ বা এন ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? আর আমার যদি মেশিনারিজ কিংবা মেশিন এই জিনিসটা আসলে দরকার না, আমার হচ্ছে মেশিনারি পুরো সেট আপটাই দরকার। আমার যে মিনিংটা সেটি এরকম একটা ওয়ার্ডের দাবি জানাচ্ছে, আমার পুরো একটা সেট আপ দরকার মেশিনারি, সেটাকে আমরা মেশিনারি দিয়ে প্রকাশ করতে পারছি। সো দ্যাটস ওয়াই ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড মেশিনারি। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। লাস্টলি, হুইচ ওয়ান ইজ নট প্লুরাল? নিচের কোনটা আসলে প্লুরাল না, বেসিক্যালি কোনটা সিঙ্গুলার ছিল? আমরা পড়েছি পুলিশ শব্দটা কিন্তু আসলে তার শেষে যদিও এস বাই এস নেই, তারপরও সে হচ্ছে আসলে একটা আমার প্লুরাল নাউন। এবং ওসেস এই জিনিসটার আমি দেখেই বুঝতে পারছি যেটা আসলে আমার একটা নিজেই প্লুরাল নাউন। তো ওসেসের সিঙ্গুলার হচ্ছে ও সিস, ঠিক আছে? পলিটিক্স নিজেই একটা সিঙ্গুলার শব্দ, পুলিশ নিজে একটা প্লুরাল শব্দ, সিঙ্গেলসে সিঙ্গুলার হচ্ছে সিঙ্গেল। তো একমাত্র একটাই অপশন থাকে যেটা প্লুরাল না, সেটা হচ্ছে পলিটিক্স, ঠিক আছে? তো এই গেল হচ্ছে আজকে আমাদের ডিসকাশন নাউনের ইউসেজ এবং ক্লাসিফিকেশন নিয়ে। আশা করি আমরা এই ক্লাসটি খুব ভালো মতো বুঝতে পেরেছি এবং যে ডিসকাশনগুলো রয়েছে সেটি আমরা ভালো মতো বোঝাতে পেরেছি, আপনারাও ভালো মতো বুঝতে পেরেছেন। আমরা আশা করব এই জিনিসটা আরও প্র্যাকটিস করবেন। নাউনের যেই ক্লাসিফিকেশনগুলো রয়েছে, স্পেশালি আমার যে কোয়ান্টিটিভ ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেটি নিয়ে আমরা আরও বেশি প্র্যাকটিস করব, কোনটি কাউন্টেবল নাউন কোনটি আনকাউন্টেবল নাউন। কারণ দেখা যাবে যে সবগুলো ওয়ার্ড আমাদের সবসময় মনে থাকবে না। আমরা যত বেশি প্র্যাকটিস করব, যত বেশি কনটেক্সটে আমরা জিনিসটা আলোচনা করতে পারবো, প্র্যাকটিস করতে পারবো, তত বেশি আমাদের জিনিসগুলো মনে থাকবে। এবং এই জিনিসগুলো যদি আমরা ভালো মতো বুঝতে পারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মতো যে বিষয়গুলো আছে সেটি আমাদের জন্য বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো থ্যাংক ইউ ফর টুডে। আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আবার হাজির হব নেক্সটে আর কোন একটা ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।